আজকের গল্পের নাম অভিশপ্ত উত্তরাধিকার। আমিন সাহেব চিরকালই জানতেন জীবনের সব হিসেব বইয়ের পাতার মতো সরল হয় না, বিশেষ করে যখন ভাগ্য এসে এক অন্যরকম খেলা শুরু করে। মফস্বলের এক পুরনো হাভেলিতে তার সংসার, স্ত্রী ফরিদা বেগম, ছেলে রিদওয়ান আর মেয়ে ইশরাতকে নিয়ে জীবনটা তার সাদামাটা হলেও শান্তিতেই কাটছিল। পুরনো কাপড়ের ব্যবসাটা কোনো মতে চলছে, বড়লোকদের মতো প্রাচুর্য না থাকলেও অভাবের তাড়নাও ছিল না। কিন্তু মানুষের মন সে তো চিরকালই আরও একটু পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফট করে। আমিন সাহেবের মনেও কি সেই আকাঙ্ক্ষা ছিল না? হয়তো ছিল, কিন্তু তিনি তাকে চাপা দিয়ে রেখেছিলেন কর্মজীবনের অদ্ভুত উড়ে এক চিঠি এসে নামল তাদের দোরগোড়ায়। কালাচাঁদ মিয়া নামটা শুনেই ফরিদা বেগমের বুকটা ছ্যাঁত করে উঠল। বহু কাল আবে শোনা নাম, আমিন সাহেবের দূর সম্পর্কের এক মামা, যার সম্পর্কে নানা রহস্যজনক গল্প প্রচলিত ছিল। তিনি নাকি বহু গুপ্তধনের সন্ধান জানেন, আবার কেউ কেউ বলতো কালা জাদু চর্চা করেন। বহু বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন তিনি, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। সেই কালাচাঁদ মিয়ার মৃত্যু সংবাদ বহন করে এনেছে চিঠিটা, আর তার সাথে এক অদ্ভুত উইল। আমিন সাহেব হচ্ছেন তার একমাত্র উত্তরাধিকারী। উত্তরাধিকার সূত্রে তিনি পাচ্ছেন কালাচাঁদ মিয়ার বহু পুরনো এক সিন্দুক, যা তার মতে তখন এক শীতল বাতাস যেন হাভেলিটাকে গ্রাস করল। সিন্দুক নয়, যেন এক কালো পাথরের ক্ষুদ্রাকার এক সমাধি, কোষ্ঠী পাথরের তৈরি, গাঢ় কালচে সবুজ আভা ছড়ানো। তার গায়ে খোদাই করা অজস্র জট পাকানো নকশা, কুঁজো হয়ে বসে থাকা মানুষের অবয়ব, সাপ, পেঁচা আর বহু সহস্র চোখের মতো কিছু গোল বৃত্ত। সিন্দুকটি এতটাই পুরনো যে তার গায়ে শ্যাওলার মতো এক ধরনের প্রলেপ জমেছে। দেখলেই গা ছমছম করে ওঠে। ফরিদা প্রথম দেখাতেই আঁতকে উঠলেন। ওগো, এটা কি এনেছ? দেখলেই তো কেমন ভয় লাগছে। এ নিশ্চয়ই ভালো কিছু নয়। শান্ত ও কিছুটা সংবেদনশীল মেয়ে সিন্দুকটি দেখেই কেমন যেন ম্রিয়মান হয়ে গেল। তার হাত পা হিম হয়ে আসছিল এক অজানা আতঙ্কে। সে ফিসফিস করে বলল, বাবা, এর ভেতরে নিশ্চয়ই কিছু অশুভ শক্তি আছে। রিদওয়ান অবশ্য এসব কুসংস্কার মানত না। সে বাবাকে আশ্বস্ত করে বলল, ধুর বাবা, এসব কি বলছো? মামা হয়তো কোনো মূল্যবান জিনিস রেখে গেছেন, চলো দেখি এর ভেতরে চাবি খুঁজে পাওয়া গেল না। বহু চেষ্টা করেও তার ডালা খোলা গেল না। মনে হচ্ছিল ডালাটা যেন সিন্দুকের দেহের সাথে মিশে গেছে। আমিন সাহেব হতাশ হলেও এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলেন সেটার প্রতি। তিনি সিন্দুকটাকে তাদের বসার ঘরের এক কোণে রাখলেন, যেখানে আলো সবসময় পৌঁছাত না। প্রথম কয়েক সপ্তাহ কিছুই ঘটল না। সিন্দুকটা শুধু এক প্রাচীন স্মৃতির মতো পড়ে রইল ঘরের কোণে। কিন্তু এরপর শুরু হলো আমিন সাহেবের কাপড় ব্যবসাতে হঠাৎ করেই সুদিন এলো। এক পুরনো দেনাদার, যার কাছ থেকে বহু বছর ধরে টাকা আদায় করা যাচ্ছিল না, সে অপ্রত্যাশিতভাবে সমস্ত বকেয়া মিটিয়ে দিল। তারপর আরও কয়েকটি বড় অর্ডার পেলেন তিনি, যা অপ্রত্যাশিত। ব্যবসার চাকা ঘুরতে শুরু করল, অর্থভাগ্য খুলতে লাগলো অপ্রত্যাশিতভাবে। রিদওয়ানের ভাগ্যেও পরিবর্তন এলো। হুট করে তার অফিসে পদোন্নতি হলো, বেতনও বাড়ল দ্বিগুণ। সে উচ্ছ্বসিত হয়ে বাবাকে বলল, মনে হচ্ছে তাজহার মামার সিন্দুকটাই আমাদের সৌভাগ্যের প্রতি শ্রদ্ধাবোধ অনুভব করতে লাগলেন। তিনি সিন্দুকটিকে প্রতিদিন পরিষ্কার করতেন, তার গা থেকে পুরনো ধুলো ময়লা সরাতেন। সিন্দুকটি যত পরিষ্কার হতে লাগলো, তার গায়ের নকশাগুলো তত স্পষ্ট হতে লাগলো, যেন জীবন্ত হয়ে উঠছে। সেই কুঁজো অবয়ব, সেই সাপের প্যাচ, সেই সতর্ক চোখের মতো বৃত্তগুলো যেন আরো নিবিড়ভাবে তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনল। পুরনো হাভেলিটা নতুন করে মেরামত করা হলো, নতুন আসবাবপত্র এলো, ভালো খাবার দাবার, দামি পোশাক, সবকিছুরই অভাব ঘুচল। পরিবারটা আপাত দৃষ্টিতে সুখী মনে হলেও আমিন সাহেব এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন। রিদওয়ান ক্রমশ আরও বেশি উচ্চাভিলাষী হয়ে উঠল। তার চোখে এক অর্থলোভী চাউনি ফুটে উঠল। সে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সাথে নিষ্ঠুর আচরণ করতে শুরু করল, এমনকি তার পুরনো বন্ধুদেরও ঠকাতে। তিনি ক্রমশ আরও বেশি বিলাসী হয়ে উঠলেন। অর্থের প্রতি তার আকর্ষণ বাড়ল। পরিচিতদের সাথে তার আচরণে অহংকার ফুটে উঠল।
ছোটখাটো বিষয় নিয়ে আমিন সাহেবের সাথে তার ঝগড়া লাগত, বিশেষত যদি আর্থিক কোনো বিষয়ে জড়িত থাকত। তিনি সিন্দুকটিতে যেন একটা দেবতুল্য কিছু মনে করতেন। সেটার সামান্য ক্ষতির আশঙ্কাতেও তিনি ইশরাত সে সারাদিন চুপচাপ থাকত। তার চোখে এক গভীর বিষণ্ণতা। রাতে সে দুঃস্বপ্ন দেখত, চিৎকার করে উঠত ঘুমের মধ্যে। সে আমিন সাহেবকে বলতো, বাবা, আমি স্বপ্নে দেখি এক কুজো লোক, যার চোখ দুটো চলন্ত অঙ্গারের মতো। সে আমাদের দিকে তাকিয়ে হাসে, আর সিন্দুকটার ভেতর থেকে কেমন যেন ইশরাতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও পরে সেগুলোকে বানোয়াট বা অসুস্থ মনের প্রলাপ বলে উড়িয়ে দিতে লাগলেন। তার নিজের মনও তখন সম্পত্তির মোহ আর নতুন প্রাপ্ত আরামের ঘোরে আচ্ছন্ন। কিন্তু রাতের বেলা যখন হাবেলিটা নিস্তব্ধ হয়ে যেত, তখন তিনিও অনুভব করতেন এক শীতল অস্বস্তিকর উপস্থিতি। কখনো কখনো সিন্দুকটার দিক থেকে কেমন যেন পুরনো ধাতব গন্ধ ভেসে আসত, আর মনে হতো যেন তার গায়ে খোদাই করা চোখগুলো আমিন সাহেব ঘুমোতে পারছিলেন না। এক অজানা অস্থিরতা তাকে কোণে কোণে খাচ্ছিল। তিনি উঠে বসলেন। বসার ঘরের দিকে যেতেই এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন। সিন্দুকটা থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে, এমনটা মনে হলো তার। সিন্দুকটার দিকে এগোতে লাগলেন তিনি। এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কাছে যেতেই সিন্দুকটার গা থেকে এক হিম শীতল স্রোত যেন আমিন সাহেবের শিরা উপশিরায় বয়ে গেল। তিনি হাত বাড়িয়ে সিন্দুকটাকে তার মাথায় যেন হাজারটা বিদ্যুতের ঝলক বয়ে গেল। তিনি দেখতে পেলেন পুরনো দিনের ছবি। এক অত্যাচারী জমিদার বেত্রাঘাত করছে প্রজাদের, তাদের ফসল কেড়ে নিচ্ছে, রক্ত ঝরছে, আর সেই জমিদার হাসছে। তার লোভে জলজল করছে চোখ। সোনালী মোহর আর রত্নের স্তূপের মাঝে বসে সে দানবের মতো হাসছে। তারপর সেই দৃশ্য মিলিয়ে গিয়ে এলো এক অন্ধকার গহ্বরের ছবি, যেখানে সেই জমিদারকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক পাথরের বাক্সে। তার চোখ দুটো তখনও লোভে জ্বলছে। তার শরীর থেকে বের হচ্ছে সে কণ্ঠস্বর তার কানে বাজতে লাগল, সম্পদ, আরো সম্পদ। তুমি কি চাও না আমিন? এই সিন্দুক আমার, আর আমি তোমার সকল ভাগ্যের চাবিকাঠি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অঢেল দেব, যা তোমার কল্পনারও অতীত। কিন্তু এর জন্য তোমাকে দিতে হবে। সরিয়ে নিলেন। তার শরীর ঘামে ভিজে গেছে। তিনি বুঝতে পারলেন কালাচাঁদ মিয়া তার মামা নন, তিনি আসলে একজন জাদুকর। তিনি কোনোভাবে ওই লোভী জমিদারের আত্মাকে এই সিন্দুকের মধ্যে আটকে রেখেছিলেন, যাতে সে চিরকাল অন্যের জন্য সম্পদ সৃষ্টি করতে বাধ্য হয়। কিন্তু সেই সম্পদ যে বিষাক্ত তা তিনি জানতেন। সিন্দুকটি কেবল ধনসম্পদ নয়, এক প্রাচীন অতৃপ্ত আত্মার বাহক, যা মানুষের লোভকে ইন্ধন যোগায়, তাদের আত্মাকে গ্রাস করে এবং তারপর তাদের জীবন কেড়ে নেয়। আমিন সাহেব আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি তার পরিবারকে বাঁচাতে চাইলেন, কিন্তু ততদিনে অনেক জুয়ারি। তার ব্যবসা এখন অবৈধ পথে ধাবিত। তার মুখে এক নিষ্ঠুর হাসি, চোখে লোভে জলজল করছে আগুন। সে নিজেকে অপরাজেয় মনে করত। ইশরাতের দেখা সেই কুজো লোকটি এখন রিদওয়ানের স্বপ্নেও আসে, কিন্তু রিদওয়ান তাকে ভয় পায় না, বরং তার সাথে এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠেছে। সে তার কাছে আরও অর্থের রাস্তা জানতে চায়, আর বিনিময়ে তার আত্মাকে যেন বন্ধক রেখেছে কেবলই একজন অহংকারী বস্তুবাদী নারী। তার মন থেকে যেন সহানুভূতির সব কণা মুছে গেছে। সে রাত জেগে সিন্দুকের পাশে বসে থাকে, মৃদু স্বরে কথা বলে সেটার সাথে, যেন সিন্দুকটা তার একমাত্র বন্ধু, একমাত্র আশ্রয়। আমিন সাহেব বারবার তাকে বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু বৃথা। ফরিদা তাকে অবিশ্বাস করেন, বলেন, তুমি আমাদের ভাগ্য নষ্ট করতে চাও, তুমি ঈর্ষান্বিত। ইশরাত ক্রমশ শুকিয়ে যাচ্ছিল। তার চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে। সে দিনে দিনে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। এখন সে কেবল বিড়বিড় করে কিছু কথা বলতো, সে আসছে, সে সব কিছু কেড়ে নেবে, বাবা তুমি ওকে থামাও। তার কাঁপা কাঁপা হাত দিয়ে সে সিন্দুকটাকে নির্দেশ করত। মনে হচ্ছিল তার জীবন শক্তি সিন্দুকের ভেতরের সত্তাটা চেষ্টা করেও সিন্ধুকটা থেকে মুক্তি পেতে পারলেন না।
তিনি সেটাকে বিক্রি করতে চাইলেন, কিন্তু কেউ ওটা কিনতে রাজি হলো না। এমনকি তিনি সেটাকে গভীর নদীতে ফেলে দিতেও গেলেন, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে বাধা দিল। তার হাতে এমন কাঁপুনি ধরেছিল যে তিনি সিন্ধুকটা ছুঁড়তে পারলেন না, যেন সিন্ধুকটা তার সর্বশক্তি দিয়ে তাকে ধরে রেখেছিল। অশুভ শক্তি তখন তাকে উপহাস করে তার কানে ফিসফিস করে বলে, তুমি মুক্তি পাবে না আমিন, এটা তোমার রক্তে মিশে গেছে। তোমার পূর্বপুরুষেরা যেমন আমার কাছে বাঁধা ছিল, তুমিও তেমনি। একদিন রাতে ইশরাত হঠাৎ জ্ঞান হারালো। তার শরীর হিম শীতল হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস ক্ষীণ। আমিন সাহেব বুঝলেন সময় ফুরিয়ে এসেছে। অশুভ সত্তা ইশরাতের প্রাণ শক্তি পুরোপুরি কেড়ে নিচ্ছে। তিনি আর দেরি করতে পারলেন না। আমিন সাহেব একটি কুড়াল হাতে নিলেন। তার হাত কাঁপছিল না। তার মনে তখন শুধু এক অদম্য সংকল্প। তিনি তার পরিবারের ধ্বংস নিজ চক্ষে দেখেছেন। এবার তিনি এই অভিশাপকে শেষ হাভেলিটা যেন জীবন্ত হয়ে উঠল। দেয়াল কাঁপতে লাগলো, পুরনো আসবাবপত্রগুলো নড়াচড়া করতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠল এক পচা ধাতব গন্ধে। সিন্দুকটা থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কুজো সেই অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। জ্বলন্ত অঙ্গারের মতো চোখ নিয়ে সে আমিন সাহেবের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার সেই হিসহিসে কণ্ঠস্বর এখন এক ভয়াল গর্জনে পরিণত হলো। মূর্খ, তুমি কি করতে চলেছ? আমার শক্তি অনন্ত। আমি চিরকাল তোমাদের রক্তে, তোমাদের লোভের মধ্যে তখন ঘরে প্রবেশ করল। তাদের চোখে এক উন্মত্ত ক্রোধ। তারা আমিন সাহেবের দিকে ছুটে এলো। না, তুমি আমাদের ভাগ্য কেড়ে নিতে পারবে না। তারা যেন সেই অশুভ সত্তার নির্দেশে কাজ করছিল। তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমিন সাহেব তাদের দিকে কুড়াল তুলে ধরলেন না, কিন্তু নিজেকে আড়াল করে সিন্দুকটার দিকে ঝাঁপিয়ে পড়লেন। অশুভ সত্তা তার ওপর অদৃশ্য আঘাত হানতে লাগল, যেন হাজারটা সূচ একসঙ্গে বিদ্ধ করছে তার শরীর। কিন্তু আমিন সাহেব থামলেন না। তিনি সমস্ত শক্তি দিয়ে কুড়ালটা সিন্দুকের ওপর আঘাত করলেন। এক বিকট শব্দে হাভেলি কেঁপে উঠল। কোষ্টি পাথরের সিন্দুকটা ফেটে গেল। তার গা থেকে কালো থকথকে এক প্রকার ধোঁয়া বেরিয়ে এলো, সাথে এক বিভৎস চিৎকার। চিৎকারটা যেন যুগ যুগ ধরে জমাট বাঁধা কোষ্ঠের প্রতিধ্বনি। অশুভ সত্তাটা যেন কিছুটা দুর্বল হয়ে গেল, তার অবলব মিলিয়ে গেল। কিন্তু অভিশাপ কি সত্যিই ভেঙেছিল? তার নিথর দেহটা যেন সিন্দুকের অভিশাপের শেষ বলি হল। রিদওয়ান পুরোপুরি উন্মাদ হয়ে গেল। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হলো। সে কেবল টাকার হিসেব কষত। অদৃশ্য সেই কুজো লোকটার সাথে কথা বলত। ফরিদা বেগম এক জীবনমৃত মানুষে পরিণত হলেন। তার চোখে কোনো আলো ছিল না, কোনো আবেগ ছিল না। তিনি কেবল শূন্য দৃষ্টিতে চেয়ে থাকতেন। মাঝে মাঝে ফিস ফিস করে বলতেন, সিন্দুক, আমার সিন্দুক। আমিন সাহেব একা রয়ে গেলেন অভিশপ্ত হাভেলিটাতে। সিন্দুকটা পুরোপুরি ধ্বংস হয়নি। তার গায়ে এক গভীর ফাটল দেখা দিয়েছিল। কালো ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেলেও মাঝে মাঝে পুরনো ধাতব গন্ধটা ফিরে আসত, আর রাতের বেলা সিন্দুকটার দিক থেকে এক মৃদু গুঞ্জন শোনা যেত। আমিন সাহেব জানতেন সত্তাটা পুরোপুরি ধ্বংস হয়নি, কেবল দুর্বল হয়েছে, ঘুমিয়ে আছে। সে অপেক্ষা করছে পরবর্তী উত্তরাধিকারীর জন্য, পরবর্তী লোভী আত্মা। সেই হাভেলির গল্প ফেরে কেউ ওদিকে সাহস করে যায় না। রাতের বেলা নাকি সেখানকার চিলেকোঠায় ফিসফিস করে কালাচাঁদ মিয়ার আত্মা আর সেই কুজো হিংস্র সত্তা কথা বলে। তারা যেন হাসে সেই সব মানুষদের দিকে তাকিয়ে, যাদের মনে আজও এক গভীর অদম্য লোভের বীজ সুপ্ত আছে, যে বীজ তাদের ধ্বংসের পথ খুলে দিতে পারে, যেমন খুলেছিল আমিন সাহেবের পরিবারের। অভিশপ্ত উত্তরাধিকারের গল্প আজও এক সতর্কবাণী হয়ে ফেরে, এক অন্ধকার কিংবদন্তি হয়ে যুগ যুগ ধরে টিকে আছে।